আমেরিকা ভাবছিল যে আকাশপথে এই আক্রমণ পরিচালনার মাধ্যমে ইরানকে পর্যদস্ত করতে পারবে এবং তাদের যে সুপ্রিম লিডার আছে তাকে হত্যা করার মাধ্যমে রেজিম চেঞ্জটা আদায় করে ফেলতে পারবে। কিন্তু ইরানের প্রস্তুতির ব্যাপকতা সম্পর্কে তাদের কোনো আইডিয়া ছিল না। ওরা যেটা করলো, আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুটাকে এমনভাবে কাজে লাগালো যে ইরান আরও বেশি ইউনাইটেড হয়ে গেল। তাদের প্রথম সারির যে জেনারেল আছে তাদের মৃত্যুর পর মোজাইক ডিফেন্সটা বের হয়ে আসলো। ইরান এবং আমেরিকার যে যুদ্ধটা নিয়ে আমরা দেখলাম যে একটা চুক্তির 60 দিনের চুক্তি তারা করেছিল। 60 দিন চুক্তির মাঝেই হরমুজকে কেন্দ্র করে ইরান এবং আমেরিকা পাল্টাপাল্টি হামলা চালালো 13 দিন। হঠাৎ সে হামলা বন্ধ হয়ে গেল। যুদ্ধ কি লার্জ স্কেলের দিকে যাচ্ছে নাকি এটা মনে হচ্ছে যে এখানেই থেমে যাবে? কি মনে করতেছেন? ধন্যবাদ। ইরান যুদ্ধের এখন যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটটা সার্বিকভাবে যদি আমি বলি, 1979 সালে যে ইসলামিক বিপ্লবটা হলো তারপর থেকেই মূলত ইরান এই প্রস্তুতি নিয়ে রাখছিল যে আমেরিকার সাথে একদিন না একদিন তার লড়তেই হবে। গত বছর একবার 12 দিনের জন্য ইসরায়েল এবং ইউএসএ মিলে ইরানের উপর আক্রমণ পরিচালনা করলো। ওই অপারেশনটার নাম ছিল অপারেশন মিডনাইট হ্যামার। এরপরে এই বছরে এসে আবার 28 ফেব্রুয়ারি 2026 তারিখে তারা একই কায়দায় আবার নতুন একটা আক্রমণ পরিচালনা করলো, এপিক ফিউরি। এবং এই আক্রমণের নাম হচ্ছে অপারেশন এপিক ফিউরি। এবং এপিক ফিউরিতে মূলত 3টা অবজেক্টিভ ছিল। 1 নম্বর অবজেক্টিভ হচ্ছে রেজিম চেঞ্জ করা ইরানের। 2 নম্বর অবজেক্টিভ ছিল যে ইরানের নিউক্লিয়ার ক্যাপাসিটি যেটা আছে এটা ডেমলিশ করা। আর 3 নম্বর অবজেক্টিভ ছিল ইরানের যে যুদ্ধ করার সক্ষমতা আছে, ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, হুইচ ইনক্লুডস ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি এবং অন্যান্য, এটা ধ্বংস করে দেওয়া। প্লাস তার যে প্রক্সি পুলা আছে, হেজবুল্লাহ, হুতি, এগুলার নেটওয়ার্কটা ধ্বংস করে ফেলা। এই অবজেক্টিভ নিয়ে কিন্তু 28 ফেব্রুয়ারি 2026 আক্রমণটা শুরু হলো। এবং আক্রমণের প্রথম দিনই তারা ওই তাদের ইরানের যে সুপ্রিম লিডার আছে আয়াতুল্লাহ আলী খামেনি তাকে হত্যা করে ফেললো। হ্যাভিং সেড দ্যাট, এরপরে যখন আক্রমণটা শুরু হলো, আমেরিকা ভাবছিল যে আকাশপথে এই আক্রমণ পরিচালনার মাধ্যমে ইরানকে পর্যদস্ত করতে পারবে এবং তাদের যে সুপ্রিম লিডার আছে তাকে হত্যা করার মাধ্যমে রেজিম চেঞ্জটা আদায় করে ফেলতে পারবে। প্রথম কয়েকদিন কিন্তু অনেকটা ওইরকম ভাইব ছিল। কিন্তু ইরানের প্রস্তুতির ব্যাপকতা সম্পর্কে তাদের কোনো আইডিয়া ছিল না, ভুল ইনফরমেশন ছিল। ওরা যেটা করলো, আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুটাকে এমনভাবে কাজে লাগালো যে ইরান আরও বেশি ইউনাইটেড হয়ে গেল। এবং তারা তাদের প্রথম সারির যে জেনারেল আছে তাদের মৃত্যুর পর মোজাইক ডিফেন্সটা বের হয়ে আসলো। মোজাইক ডিফেন্সটা কি? 26টা ছোট ছোট সাব কমান্ডের মাধ্যমে এই যুদ্ধ পরিচালিত হতে শুরু করলো। একজন সেনাপ্রধানের সাথে আপনি নেগোশিয়েট করতে পারেন, 26 জন প্রধানের সাথে তো পারবেন না। সো আলটিমেটলি এই আমেরিকা যেভাবে এটা ম্যানেজ করার চেষ্টা করলো, এটা ম্যানেজ করতে পারলো না। ইভেন প্রথম কয়েকদিন যুদ্ধের পরে আমেরিকা কিন্তু ওমান, কাতার, তাদের মাধ্যমে চাইছিল একটা নেগোসিয়েশন স্টার্ট করতে। ওটাও তখন কাজে লাগলো না, কারণ কেউ কথাই শুনতেছে না এই জায়গায়। এরপর যেটা হলো যে চীন এবং রাশিয়ার গোপন সহায়তায় ইরান যেটা করলো সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যে আমেরিকার যে ঘাঁটিগুলো আছে এগুলোকে আস্তে আস্তে তাদের রাডার সিস্টেমগুলোকে ধ্বংস করে দিয়ে তাদেরকে অন্ধ করে ফেললো। এবং এরপরে তারা তাদের মিসাইলের সম্ভার থেকে লেটেস্ট অত্যাধুনিক সব মিসাইল টেকনোলজি বের করতে শুরু করলো, যেটা পৃথিবীর আগে দেখে নাই কখনো। খাইবার শেকেন এটার অন্যতম। রাইট। এরপরে যখন আমেরিকা ভাবতে শুরু করলো যে না ঠিক আছে, মিসাইলের এগেনস্টে মিসাইল দিয়ে যুদ্ধ করি দেখি, এটা করতে গিয়ে আমেরিকা ইরানের একটা ট্র্যাপে পা দিল, ফাঁদে পা দিল। সেটা কি? আমেরিকা এবং ইসরায়েলের যে থার্ড এবং ব্যালিস্টিক প্যাট্রিয়ট যে ক্ষেপণাস্ত্রগুলো ছিল, এইটার যে রিজার্ভ ছিল এটার 60% পর্যন্ত তারা 1250 অলরেডি ক্রস করে ফেলছে। তার মানে তাদের ক্ষেপণাস্ত্রের ঘাটতি তৈরি হইল। বছরে 96টা থার্ড তৈরি করতে পারে আমেরিকার মতো সাপ্লাই চেইন, ঠিক আছে? সেখানে এই যুদ্ধ চালাইতে হইলে বছরে 300টা মিনিমাম লাগবে ক্ষেপণাস্ত্র, পারছে না করতে। যুদ্ধের সূত্র অনুযায়ী যখন দুই পক্ষের কোনো পক্ষের রসদে ব্যাপক টান পড়ে,
তখন সে যুদ্ধবিরতি খোঁজে। ঠিক আছে, এটা হচ্ছে যুদ্ধের সূত্র। এটা যুদ্ধের সূত্র। সুতরাং সেই সূত্র অনুযায়ী পাকিস্তানকে দিয়ে তারা ফার্স্টে একটা যুদ্ধবিরতি চেষ্টা করলো। কিন্তু এখানে একটা সমস্যা হয়ে গেছে যে ইউএসএ এবং ইসরায়েল তাদের ভেতরে আন্ডারস্ট্যান্ডিংয়ের গ্যাপ আছে। ট্রাম্প যেটাকে চুক্তির দিকে নিতে চায়, নেতানিয়াহু সেটা আবার মানতে চায় না। এই যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, এই কারণে লেটেস্ট যে সিনারিওটা হলো, সেই সিনারিওতে এসে আরেকটা শান্তি চুক্তি যেটা জিনেভাতে সাইন হয়েছিল সেটা কিন্তু ভেঙে গেল। কেন ভেঙে গেল? কারণ শান্তি চুক্তিতে সে আসতে বাধ্য হলো কেন আমেরিকা? কারণ ইরান এখানে একটা স্ট্র্যাটেজিক টেকনিক ফলো করছে। সেই টেকনিকটা কি? হরমুজ। আকাশ যুদ্ধের মাধ্যমে যে ফলাফল আমেরিকা অর্জন করার চেষ্টা করছে সেটাকে সম্পূর্ণ বাইপাস করে সে হরমুজের উপর প্রেশার ক্রিয়েট করলো। যখন হরমুজের উপর প্রেশার ক্রিয়েট করলো তখন কি হলো? ওয়ার্ল্ড ওয়াইড ক্রাইসিস। ওয়ার্ল্ড ওয়াইড ক্রাইসিস তৈরি হলো। ক্রাইসিসটা এখন কোন পর্যায়ে আছে? আজকের দিনের কথা যদি বলি, অ্যাজ অফ টুডে, তাহলে ক্রাইসিসটা এমন পর্যায়ে আছে যে তেলের দাম, ব্রেন্ট ক্রুড অয়েল যেটা আছে, এটার দাম স্কাই রকেটেড হয়ে গেছে, 100 ক্রস। এই সমস্যার সমাধান করার জন্য আন্তর্জাতিক জ্বালানি সংস্থা তাদের একটা রিজার্ভ আছে, সেই রিজার্ভ থেকে 40 কোটি ব্যারেল তেল বাজারে ছাড়ছে। এটা কিন্তু একটা রিজার্ভ ছিল, ন্যাশনাল সিকিউরিটি রিজার্ভ যেটা, রাইট? আচ্ছা, এখন আপনি যখন রিজার্ভ অলরেডি খরচ করে ফেলছেন, নেক্সট ধাক্কাটা আসলে পরে আপনি কি ইউজ করবেন? নাই তো কিছু হাতে, ভয়াবহ বিপদ সামনে। বাংলাদেশের অবস্থা দেখেন, বাংলাদেশ সরকার অলরেডি তেলের দাম 2 বার বাড়াইছে। যেই অকটেন বাংলাদেশে তৈরি হয় সেই অকটেনের দামও 2 বার বাড়াইছে। ঠিক আছে, কারেন্টের দাম ডবল হয়ে গেছে। বাংলাদেশ তো একে ধরেন যে এই সাপ্লাইয়ের উপরে ডিপেন্ডেন্ট একটা কান্ট্রি, দ্বিতীয়ত হচ্ছে আমাদের পলিটিশিয়ান এবং অন্যান্য ব্যবসায়ী যারা আছে তারা এত বেশি করাপ্টেড, আপনার আমার তো না বিশ্বাস উঠে যাচ্ছে। টু বি ভেরি ফ্র্যাঙ্ক, ইরানের একটা সিটিজেনের চেয়ে বাংলাদেশের সিটিজেনের এখন কষ্ট বেশি এই যুদ্ধের কারণে। বাস্তব। এই পরিস্থিতিতে এসে আরেকটা জিনিসের প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করব, সেটা হচ্ছে মিডিয়ার রোল। 5 ধরনের মিডিয়া খেলতেছে এখানে। কি কি বলেন তো? 1 নম্বর হচ্ছে পশ্চিমা মিডিয়া। তারা এই যুদ্ধটাকে কি হিসেবে দেখাইতেছে? ইরান হরমুজ দখল করেছে, এই কারণে বিশ্ব অর্থনীতি ক্ষতিগ্রস্ত। এটা হচ্ছে সিএনএন, বিবিসি, ফক্স নিউজ, রয়টার্স, ফক্স নিউজ, এপি, এটা হচ্ছে এদের স্ট্র্যাটেজি। আল জাজিরা কি করতেছে? আল জাজিরা বলতেছে যে এই যুদ্ধটা আসলে মানবিকতার যুদ্ধ, অলরেডি এতজন মারা গেছে, ঠিক আছে, দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে, বিশ্ব অর্থনীতি ক্ষতিগ্রস্ত, মানবিক অংশটা ধরছে আল জাজিরা, যুদ্ধবিরতি টিকতেছে না, এগুলো। 3 নম্বর হচ্ছে ইরানের মিডিয়া, তাসমান আছে, তারপরে হচ্ছে ইরিনা আছে, ফার্স্ট নিউজ আছে। তাদের মিডিয়া অ্যাঙ্গেলটা হচ্ছে এটা আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই, আমেরিকান আগ্রাসনের বিরুদ্ধে আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই। আচ্ছা, তাহলে 3টা চলে গেল। 4 নম্বর হচ্ছে চাইনিজ মিডিয়া। চাইনিজ মিডিয়া স্ট্যান্স হচ্ছে মাঝামাঝি, কারণ তার তেল লাগবে, আবার তার আমেরিকার সাথে ব্যবসাও লাগবে। সো সে এই জায়গায় যেটা চাইতেছে সেটা হচ্ছে ঘন ঘন মধ্যস্থতা হবে এবং একটু একটু করে তার তেলের রাস্তাটা আবার ওপেন হবে, ক্লোজ হবে, বাট চলুক, সমস্যা নেই, ঠিক আছে। যতক্ষণ মতো আমেরিকা এই জায়গায় হাঁটু গেড়ে না বসে ততক্ষণ মতো সে এটা চলতে দিতে চায়। আর আছে হচ্ছে রাশিয়ান মিডিয়া। রাশিয়ান মিডিয়াতে ধরেন আপনি ল্যাভরভের লেটেস্ট বক্তব্য যদি শোনেন, তাদের কথা হচ্ছে আমেরিকার মতো একটা ছি এত বড় একটা রাষ্ট্র যুদ্ধবিরতি নিজে দেয়, নিজে ভেঙে ফেলে। সে আমেরিকাকে ভিন্নভাবে এই জায়গায় উপস্থাপন করতেছে। কেন করতেছে? কারণ একটাই, সেটা হচ্ছে আমেরিকা যতক্ষণ মধ্যপ্রাচ্যে আটকা থাকবে ততক্ষণ ইউক্রেন ফ্রন্টে সে অ্যাডভান্টেজ পাচ্ছে। এই হচ্ছে মিডিয়ার প্লে। এখন এই সার্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে আপনাকে কিছু সূচকের দিকে তাকায় থাকতে হবে। এই সূচকের দিকে তাকায় থাকলে আপনি বুঝবেন যে যুদ্ধ কোন দিক যাইতেছে। নাম্বার 1 সূচক হচ্ছে হরমুজে পরিস্থিতি কি, হরমুজে কি ইরান আরো জাহাজ ধ্বংস করতেছে কিনা, হরমুজে টোটালি আজকেও যেটা আমি আল জাজিরাতে দেখলাম, টোটাল নিয়ন্ত্রণ ইরানের হাতে। সো এই দিকে তাকাবেন আপনি, তাহলে আপনি যুদ্ধটা বোঝার, আমার দর্শকের সুবিধার জন্য বলতেছি যে আমি যুদ্ধটা কীভাবে দেখি, ওই টেকনিকটা শিখাইতেছি। হরমুজে কী হইতেছে এই খবরটা রাখবেন নাকি, মিডিয়ার দিকে তাকায়েন না। মিডিয়া যুদ্ধের সময় মিডিয়া আপনাকে সত্য সংবাদ দিতে পারবে না, কারণ যুদ্ধের রুলসই হচ্ছে আমি সিক্রেসি আউট দিতে দিব না। ঘটনা ঘটার পরে গিয়ে আপনি জানতে পারবেন কী ঘটছে।
তাহলে ফার্স্ট আপনি নজর রাখবেন 1 নম্বর সূচক বা ইন্ডেক্স, সেটা হচ্ছে হোয়াট ইজ হ্যাপেনিং ইন হরমুজ, এটা মাথায় রাখবেন। 2 নম্বর ইন্ডিকেটর যেটা, সেটা হচ্ছে আমেরিকান সরঞ্জামাদি এবং সৈন্যের ক্ষয়ক্ষতি কোন পর্যায়ে আছে। এটা যদি এমন পর্যায়ে চলে যায় যে মানে আমেরিকান ইকোনমি অথবা আমেরিকান জনমত এটাকে নিতে চাচ্ছে না, তাহলে যুদ্ধের রেজাল্ট অন্যরকম হবে। ঠিক আছে। 3 নম্বরে নজর রাখতে হবে আপনার যেটা, সেটা হচ্ছে যে এইখানকার যে মানে ওভারঅল যে যুদ্ধক্ষেত্রটা আছে, এই যুদ্ধক্ষেত্রে চীন এবং রাশিয়া সরাসরি ইরানকে কোনো সহায়তা দেওয়া শুরু করছে কিনা। যেদিন থেকে প্রকাশ্যে চীন রাশিয়া ইরানকে সহায়তা দিবে, সেদিন বুঝবেন যে যুদ্ধ এটা নেক্সট লেভেলে পৌঁছে গেছে, এটা এখন বিশ্বযুদ্ধের দিকে টার্ন নিবে। হ্যাভিং সেড দ্যাট, আমি লং টার্মে ওটার কথা বললাম। তো এবার আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন তাহলে কি হইতে পারে। 4টা সিনারিও আছে এই জায়গায়। নাম্বার 1 সিনারিও, কন্ট্রোলড একটা এসকেলেশন চলতেছে না, এই যেমন কিছুদিন চলে কিছুদিন থামে। এই জায়গায় আপনি লক্ষ্য করে দেখবেন আকাশপথে আমেরিকা আক্রমণ করতেছে কিন্তু স্থল আক্রমণ চালাচ্ছে না। ইরান আবার এখানেই যা করার করতেছে, আমেরিকায় কিন্তু সরাসরি সে কিছু করতেছে না। তো এই যে এটার বলে কন্ট্রোলড এসকেলেশন, এই কন্ট্রোলড এসকেলেশনের তীব্রতা আর একটু বাড়বে। ঠিক আছে, তারপর আবার কমবে, যেমন 3-4 দিন যাবত কমে আসছে, এভাবেই চলবে এটা। রাইট, দিস ইজ সিনারিও নাম্বার 1। সিনারিও নাম্বার 2 যেটা হইতে পারে, সেটা হচ্ছে যদি হরমুজ বেশি প্রেশার হয়, বাবুল মানদেব যদি অ্যাড হয় এটার সাথে, অলরেডি অ্যাড হয়েছে, আমি মানে থিওরিটিক্যালি বলতেছি আর কি। তো এটা যখন অ্যাড হবে তখন তেলের প্রাইস হাইক করবে। তেলের প্রাইস যখন হাইক করবে তখন সবাই মিলে আবার এই ওমান কাতারের পিছনে এসে বলবে আরেকটা যুদ্ধবিরতি। সিনারিও নাম্বার 2। 3 নম্বর সিনারিও যেটা, যদি চীন এবং রাশিয়া অ্যাক্টিভ ইনভলভমেন্ট শুরু করে, তাইলে ইরান তার আক্রমণের গতি বাড়াবে। আক্রমণের গতি যখন বাড়বে তখন দেখবেন যে আপনি নৌ অবরোধ যেটা দিচ্ছে আমেরিকা, এইটার এগেনস্টে সে হিট করবে। ওইটা যদি হিট করা শুরু হয়, আর এদিকে সৌদি আরব যেরকম অলরেডি শুরু করে দিচ্ছে আমেরিকার সাথে, ইরানের সাথে ইয়েমেন কেসে, তখন এটা হবে কি আঞ্চলিক যুদ্ধের রূপ নেবে। ঠিক আছে, 3 নম্বর সিনারিও। আর 4 নম্বর সিনারিও যেটা, সেটা হচ্ছে নভেম্বরে যেহেতু আমেরিকায় নির্বাচন আছে, অক্টোবর আবার ইসরায়েলি নির্বাচন, সুতরাং এই পরিস্থিতিতে এসে যেমন মানে আমেরিকা এবং ইসরায়েল মিলে কাল্পনিক একটা বিজয় ঘোষণা করতে পারে। ইরানের তো সুপ্রিম লিডার মারাই গেছে, ইরানের ক্ষেপণাস্ত্র আমরা ধ্বংস করে ফেলছি 96%। এটা অনেকটা এরকম যে আকাশে কত তারা, 3 লাখ তারা আছে। সে ক্লেম করলো 96% শেষ, সে ক্লেম করলো ওর ইউরেনিয়াম। হঠাৎ করে দেখবেন যে একটা বোমবাস্টের ছবি দিয়ে বলবে নাতাঞ্জের গভীর জায়গায় এই বোমা মেরে দিয়ে আমরা তাদের ইউরেনিয়াম খাই ফেলছি, অথবা পিক্যাক্সে। ঠিক আছে, দিয়ে সে এবার ক্লেম করবে, ট্রাম্প বলবে আই সেইড উইল উইন, উই হ্যাভ ওন, বইলা সে ঘুমায় যাবে। এটাও হইতে পারে। সো দিস আর দ্য 4 সিনারিওস আমার কাছে মনে হয়।